দিলীপ বাবু এখনো বিয়ে টিয়ে করেননি নাকি? হ্যাঁ, আর তাছাড়াও তোর মতো ফালতু পুলিশ অফিসারের সাথে কোন মেয়ে বিয়ে করতে চাইবে? কি হলো রে, চুপ করে গেলি কেন? আমাকে দেখে হাওয়া বেরিয়ে গেছে নাকি তোর? তোর থেকে বড় জিরো জিরো আমি আমার জীবনে আজ পর্যন্ত দেখিনি। এ কাতিয়া, নিজের মুখটা একটু বন্ধ কর। তুই জানিস দিলীপ স্যারের পুলিশ ফোর্সে কত সম্মান আছে? ভীষণ ভালোভাবে সেটা জানি, কতটা সম্মান আছে। কি রেগে গেছিস আমার উপর? মারবি আমাকে? হ্যাঁ হ্যাঁ, মার আমাকে, মার দেখি। ভয় পাচ্ছিস কেন? আমাকে তো বাঁধা আছে, তোর হাত তো খোলা, দেখি কত সাহস। এই দেখাবো তোকে। এই হাবিলদার, ড্রাইভার, গাড়ি থামিও না, চালিয়ে যাও। স্যার অনেক ধোঁয়া, কিছু দেখতে পাচ্ছি না। ভয়ঙ্কর সিরিয়াল কিলার কাতিয়া জেল থেকে পলাতক। দুদিন আগে ওকে যখন পুলিশ ভ্যানে ট্রান্সফার করা হচ্ছিল, সেই সময় নিজের কিছু সঙ্গীর সাহায্যে কাতিয়া সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ সকলের উদ্দেশ্যে জানিয়েছে সবাই যেন সচেতন থাকে এবং সজাগ থাকে। দরজা এবং জানলা ভালোভাবে বন্ধ রাখবেন। কাতিয়ার উপর রয়েছে 17টি খুনের অভিযোগ, আর ওর বিশেষত্ব হলো মার্ডার করার আগে ও একটি গান গায়। এই আলো চলে গেল কি করে? আমি দরজা খুলে আসিনি তো? খুব আজবভাবে মারা হয়েছে। চোখে কাপড় বাঁধা, কিন্তু চোখ খোলা আছে। কাতিয়া, এইভাবে শুধু একটাই লোক খুন করে, কাতিয়া। দুদিনও হয়নি ও পুলিশ ভ্যান থেকে পালিয়েছে, এর মধ্যেই দুটো খুন করেছে ও। একটাই মেয়েটার, আর একটা পুনেতে। এই কাতিয়া যে 17টা খুন করেছে, একদম সেম ভাবেই করেছে।
ভিকটিমের হাত বেঁধে দেয়, গলা কেটে দেয় আর চোখ খোলা থাকে, যাতে মারা যাওয়ার আগে ভিকটিম নিজের ভয়ানক মৃত্যু নিজে দেখতে পারে। আর তারপরে চোখ দুটো বেঁধে দেয়। হ্যাঁ স্যার, এর আগেও যখন ওকে গ্রেফতার করা হয়েছিল তখনও একটা মেয়েকে টর্চার করছিল। হেল্প! হেল্প! প্লিজ কেউ বাঁচাও! হেল্প! প্লিজ কেউ বাঁচাও! হেল্প! প্লিজ প্লিজ আমাকে মেরো না, প্লিজ, আমি হাত জোড় করছি, প্লিজ। হাত জোর করবে কি করে? তোমার হাত তো বেঁধে রাখা। আমি তোমার কি ক্ষতি করেছি? জানো তোমার অপরাধটা কি? তোমার অপরাধটা হলো তুমি খুব ভালো, ভীষণ সুন্দরী। কাঁদবে না, না, চোখ বন্ধ করো, কারণ যখন তোমার লাশ ওরা পাবে তখন তোমার মুখটা এরকমই যেন সুন্দর দেখতে লাগে। আর তোমার চোখ দুটো যে শেষবারের মতো দেখবে সেই মানুষটা আমি হব। তোমার রক্তের এক একটা বিন্দু যখন বাইরে আসবে, যখন তোমার শ্বাস বন্ধ হয়ে যাবে, তারপর আমি তোমার চোখ বন্ধ করে দেব এটা দিয়ে। হ্যাঁ রাহুল, বলো। স্যার, আমাদের কফি খেতে যাওয়ার কথা ছিল। পিক করতে যখন আমি এখানে এলাম, ঘরের বেল বাজালাম কিন্তু বাজলো না। বাড়ির দরজা খোলা দেখে আমি ভেতরে চলে এলাম, এসে দেখি মালিনী। স্যার, বেলটা বাজবে কিভাবে? বাড়ির ইলেকট্রিসিটি কাটা রয়েছে, তাও মিটার বক্স থেকে। এবার খুনিকে খোঁজা শুরু করব কিভাবে? সেখান থেকেই যেখান থেকে কাতিয়া ভ্যান থেকে পালিয়েছিল, কোনো না কোনো প্রমাণ তখন অবশ্যই পাবো। আর ও পালিয়েছে যখন নিজের বাড়ির সঙ্গে যোগাযোগ তো করবেই। চলো দেখা যাক। স্যার, এটা সেই জায়গাটাই যেখানে স্মোক বম ফেলা হয়েছিল। আর আমাদের গাড়িটা এখানে এসে থেমেছিল স্যার। গাড়ি এখানে প্রথম থেকেই অপেক্ষা করছিল ভ্যান আসার জন্য। ইয়েস স্যার। তার মানে স্যার ওরা জানতো যে কাতিয়াকে কখন এখানে আনা হবে। একদম স্যার। আর পুরো প্ল্যানিং এর সাথে আক্রমণ করা হয়েছিল। আচ্ছা, তোমরা এই ভ্যানটা সেন্ট্রাল জেল থেকে নিয়ে আসছিলে না? Yes, sir. মানে এই দিক থেকে? হ্যাঁ। এই দিক থেকে এসে এখানে এসে রাইট নিয়ে নিল, আর স্মোক বোম এই জায়গাটায় ভ্যানের ভেতরে পড়েছিল। ডান দিক থেকে বোমটা ফেলা হয়েছিল। ডান দিক মানে এই দিক থেকে? ইয়েস স্যার। স্যার, মনে হয় বমটা এখান থেকে ফেলেছিল। এখান থেকে? পঙ্কজ, যেখানে তুমি দাঁড়িয়ে আছো ওখান থেকে এই রাস্তাটা নজরে আসছে? না স্যার। আসছে না? যদি ওখান থেকে রাস্তাটা নজরে না আসে তো এত অ্যাক্টিভেট কেউ কি করে হবে? যে রানিং গাড়িতে কেউ বোম ফেলে দিল, মুশকিল আছে। এটা ঠিক বলছেন স্যার আপনি। না দেখে এভাবে অ্যাকুরেটলি বম ছোড়া ইম্পসিবল। তার মানে ওর নিশ্চয়ই কোনো দ্বিতীয় সাথী ছিল। কেউ হতে পারে রাস্তার ওপারে দাঁড়িয়েছিল, হয় ওপার থেকে ইশারা করেছে, আর না হলে ফোনে কন্ট্যাক্ট করেছে। এখান থেকে এই জায়গাটাও দেখা যায় আর এই রাস্তাটাও দেখা যায়। যে ইশারা করেছিল সে নিশ্চয়ই এখানে ছিল, এখানেই ও ছিল। স্যার, এই দেখুন। এখানে কেউ দাঁড়িয়ে ছিল স্যার, পান মশলা খেয়েছে। এখানে আরো প্যাকেট আছে, তুলে নাও এগুলো। পঙ্কজ, এই পান মশলার প্যাকেটগুলো ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দাও।
হতে পারে এই প্যাকেটের জন্যেই এই লোকটাকে আমরা পেয়ে যাব, আর ওই লোকটার জন্যই হতে পারে আমরা কাতিয়া পর্যন্ত পৌঁছে যাব। কাতিয়া কাতিয়া কাতিয়া, কান পচে গেল কথাটা শুনে। কাতিয়ার বোন বলে কি সারা জীবন ওর পাপের বোঝা বইবো? কেউ আমার সাথে সম্পর্ক রাখে না, আমাকে বিয়েও করতে চায় না। ঠিকই তো, এক খুনির বোনকে কেউ কেন বিয়ে করবে? আরে 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 ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? স্যার স্যার, বললাম তো ওখানে কেউ নেই। শান্ত হও, সব জানতে পারা যাবে। স্যার, কাতিয়া তো ঘরে নেই। ওই ছবিটা ওকে দেখাও তো। এই ছবিটা দেখো, এই মেয়েটাকে চেনো? কাতিয়া এই মেয়েটার খুন করেছে। কিন্তু এটা হতে পারে না, কেন? কারণ ওর সাথে যখন জেলে দেখা করতে যাই তখন ও আমাকে বলেছিল ওর ব্রেন টিউমার হয়েছে, আর এই অসুখের জন্য ওর হাত কাঁপতো, ও জলের গ্লাসও ঠিক মতো ধরতে পারে না। আচ্ছা, স্যার, যেই লোকটা জলের গ্লাস তুলতে পারে না, সে একটা মেয়ের গলা এত নিখুঁতভাবে কি করে কাটতে পারে? তাহলে কাতিয়াকে খুন করেনি? স্যার, যদি এই সব খুন কাতিয়া না করে তাহলে কে করছে? স্যার, এই অনিশার কথায় আমি বিশ্বাস করতে পারছি না। ও নিজের ভাইকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলতে পারে। আর যদি সত্যি বলে তাহলে? আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যাতে আমরা ওর কথাটা মিথ্যে প্রমাণ করতে পারি। প্রমাণ? প্রমাণ আমি দেব তোমাদের। বলো, কি প্রমাণ পেয়েছো? হ্যাঁ, প্রমাণ বাস ওই ক্রাইম স্পটে ওই যে মিটারটা পাওয়া গেছিল আর ওই ভাঙা দরজাটা, ওই দুটোতেই কাতিয়ার হাতে ছাপ পাওয়া গেছে। তার মানে তুমি বলতে চাইছো এই দুটো খুন কাতিয়া করেছে? একদম একদম ঠিক। মালিনীকেও আর ওই সুনীলকেও, দুটো খুনই কাতিয়া করেছে। ওই পুলিশ, পুনে পুলিশ ক্রাইম স্পটে যে হাতে ছাপ পেয়েছে ওগুলো কাতিয়ারই হবে। আর ওই পান মশলার প্যাকেটের উপর সেখানে কার আঙ্গুলে ছাপ আছে? সেই ব্যাপারে এখনো চেকিং চলছে, তোমাকে জানাচ্ছি। কি হলো অভিজিৎ, কি ভাবছো? এখনো বিশ্বাস হচ্ছে না? অনিশা আমাদের মিথ্যে কেন বলতে যাবে? ও ভালো মতোই জানে 2 মিনিটও লাগবে না ওর দাদার বিরুদ্ধে আমাদের প্রমাণ জোগাড় করতে। তাহলে ও আমাদের মিথ্যে গল্প কেন শোনাতে যাবে? হতে পারে এই কাতিয়ার বোন অনিশা মিথ্যে বলছে আমাদের। আবার এটাও হতে পারে যে খুনি অন্য কেউ, যে কাতিয়ার খুন করার পদ্ধতিটা খুব ভালো করে জানতো, আর ব্যাস ও কাতিয়ার টেকনিক অ্যাপ্লাই করে এসব করেছে। কপিক্যাট কিলার? হ্যাঁ পুরবি, কপিক্যাট কিলার। এবারে কাতিয়ার ব্যাপারে পুরো ঠিকুজি বের করতে হবে, ওর পুরো কুষ্টি ঠিকুজি খুঁজে বের করতে হবে। আর এই সব ইনফরমেশন আমাদের শুধু একজনই দিতে পারে। কে স্যার? সিনিয়র ইন্সপেক্টর দিলীপ। ভাগ্যটাই যদি ধোঁকা দেয় তাহলে কি করব? খুব বাজে তাস পেয়েছো, মনে হচ্ছে ভাগ্যটা মন্দার দিকে। এখন পুলিশ ফোর্সে আমার থেকে মুখ ঘুরিয়ে নিল, যার জন্য 30টা বছর নিজের জীবন দিয়েছি। তার ভাগ্য ভালো আর খারাপ দিয়ে কি হবে? মানুষ তার ভাগ্য নিজেই তৈরি করে। সিনিয়র ইন্সপেক্টর দিলীপ। এসিপি স্যার। আরে আপনি এখানে কিভাবে স্যার? এই জায়গাটা আপনাকে শুট করে না স্যার। তুমি জানো তো আমি এখানে কেন এসেছি? জানি স্যার, কিন্তু আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না কাতিয়াকে ধরতে। দিলীপ, আমি জানি যে তুমি হতাশায় ভুগছো। পুলিশ থেকে সাসপেন্ড করার পর। হতাশা?
হতাশা খুবই ছোট একটা শব্দ। সমস্ত জীবনটা আমি পুলিশ ফোর্সকে দিয়েছি স্যার। আর কি দিয়েছে পুলিশ ফোর্স আমাকে? আমার যোগ্যতাকে সন্দেহ করেছে। ওরা ভুলে গেছে আমি সেই যে প্রথম কাতিয়ার মতন খুনিকে ধরেছিল। এবার দ্বিতীয় সুযোগ এসেছে তোমার নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য। দিলীপ, আমরা একসাথে মিলে কাতিয়াকে ধরবো। বলো রাজি? দুটো খুন করেছো দিলীপ, না জানি আরো কতজনের প্রাণ নেবে ও। আর এই সব কটা মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে দিলীপ, তুমি। কারণ তুমি প্রস্তুত নও কাতিয়াকে ধরার ব্যাপারে হেল্প করতে চাইছো না বলে, মনে রেখো। কাতিয়া আর দ্বিতীয়বার খুন করবে না স্যার। আমার তুরুপের টেক্কা আমি পেয়ে গেছি। গুড বাই স্যার। উনি তো এসিপি প্রদ্যুমান, তাই না? এখানে কি করতে এসেছিল? আমাকে কর্তব্যের শিক্ষা দিতে এসেছিল। তুই বল, কাজ হয়েছে নাকি? হ্যাঁ, কাতিয়া খুব শীঘ্রই এসে পড়বে নিজের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। কোথায় আসবে? বা দিলীপ, এখনো হার মানছো না? এখনো কাতিয়াকে ধরার চেষ্টা করছো? এটা আবার কি? কে তুমি? কিছু বলছো না কেন তুমি? কি চাই তোমার? দীপা, সত্যি তুমি এতটা ইরেসপন্সিবল কি করে হলে? স্টাফ রুমে মোবাইল ফেলে গেছো? ওহো বাবা, হয়ে যায় কখনো কখনো, তাতে তো রেগে যাওয়ার কি আছে? এত রাতে ললিত এখানে কি করছে? মনে হয় স্কুল প্রজেক্ট এখনো শেষ হয়নি। ঠিক সেই রকম গলা কাটার সেই দাগ, খোলা চোখে পট্টি, আর এই হাতে দড়ি বাঁধার দাগ, এটা নিশ্চয়ই কাতিয়া করেছে। তার মানে স্যার, খুনি আমরা যেরকমটা ভাবছিলাম আদতে সেরকম কেউ নয়। আমার তো মনে হচ্ছে এই কাতিয়াই এই খুনগুলো করছে। না ফ্রেডি, কিন্তু স্যার, এই সুনীল, মালিনী আর এখন এই ললিত, এদের একে অপরের সঙ্গে কি সম্পর্ক? প্রয়োজন নেই নিজেদের মধ্যে সম্পর্ক রাখার, কারণ এই কাতিয়া যে কোনো কাউকে কোনো কারণ ছাড়াই, কোনো ভাবনা চিন্তা না করেই মেরে দেয়। স্যার আসুন। স্যার, ইনি এখানকার ওয়াচম্যান। ইনি বলছিলেন যে পুরো স্কুল খালি হয়ে গেছিল ললিত ছাড়া, আর ব্যাস এনারা দুজন এসেছিলেন। ও, তার মানে এই কাতিয়া গেট দিয়ে ভেতরে আসেনি, অন্য কোনো রাস্তা দিয়ে ভেতরে এসছে। কিন্তু স্যার, ক্লাসে আসার কোনো অন্য রাস্তা নেই। তাহলে হতে পারে অন্য কোনো রাস্তা বানিয়ে নিয়েছে। ক্লাসরুম ফার্স্ট ফ্লোরে। এখান থেকে কাতিয়া খুব সহজেই উপরে এসছে। স্যার, হ্যাঁ, বাইরে পানওয়ালাটার সাথে কথা বললাম, বললো যে 2 ঘন্টা আগে নাকি
কাউকে পেছনের রাস্তা দিয়ে স্কুল কম্পাউন্ডে ঢুকতে দেখেছে ও। ওর চেহারা আর কোনো বর্ণনা দিয়েছো? স্যার কাতিয়ার ফটো দেখিয়েছিলাম কিন্তু চিনতে পারেনি। কিন্তু বলছিল স্যার যে লোকটা এখানে এসেছিল সে লাল রঙের একটা ময়লা শার্ট পরেছিল। আচ্ছা, এরকম কি? হ্যাঁ স্যার। এটা এখানে আটকে ছিল, হতে পারে উপরে ওঠার সময় বা নিচে নামার সময় আটকে গেছে। হ্যাঁ অভিজিৎ, কি? ঠিক আছে, হ্যাঁ আমাকে আপডেট দিতে থেকো। কি হয়েছে স্যার? ওই যে পান মশলার প্যাকেটগুলো পেয়েছিলাম আমরা রাস্তার ওপর, ওতে অনিশার আঙুলের ছাপ আছে। তুমি জানো এটা কোথা থেকে পেয়েছি আমরা? তুমি জানবে নিশ্চয়ই। আর তুমি এটাও জানো নিশ্চয়ই এখানে কার আঙুলের ছাপ রয়েছে। হ্যাঁ, মিথ্যে বলেছিলাম আপনাদেরকে। গিয়েছিলাম ওখানে সাহায্য করতে, যাতে ও ভ্যান থেকে পালাতে পারে। তুমি জানো এটা কত বড় অপরাধ? কাজটা ঠিক হোক বা ভুল, আফটার অল তো আমার দাদা। ওর ব্রেন টিউমারের কথাটা আমাকে যখন বলল, আর সেই সাথে বলল জীবনের শেষ দিনগুলো ও জেলে কাটাতে চায় না, তখন খুব কষ্ট হলো। তো তুমি ওখানে চলে যাও ওকে বাঁচানোর জন্য। তুমি পুলিশ ভ্যানে আক্রমণ করাও। আমি ওখানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সত্যিটা হলো আমি গিয়ে যে কিছু করব তার আগে অন্য কেউ ওকে ওখান থেকে নিয়ে যায়। তুমি কাউকে এই ব্যাপারে কিছু কি বলেছিলে যে কাতিয়া জেল থেকে পালাতে চায়? ওর কোনো বন্ধু নেই, সবাই শত্রু। আচ্ছা, তাহলে স্যার কে সাহায্য করছে ওকে পালানোর জন্য? যে একবার মিথ্যে বলতে পারে সে তো আবার মিথ্যে বলতে পারে। এর উপর নজর রাখতে হবে। দিলীপ, এই দুটো খুন ছাড়াও 17টা খুন, আরো 17টা খুন করেছে। যে করেই হোক ওকে থামাতে হবে। একটা খুব সাধারণ অপরাধীর জন্য আমাকে ফোর্স থেকে বার করে দেওয়া হয়েছে। তুমি ভুলে গেছো তোমার নিজের শপথ, যখন তুমি প্রথম পুলিশের ইউনিফর্ম পরেছিলে? ভুলে গেছো? ধিক্কার জানাই তোমাকে। স্যার, আমি এখানে মদ খেতে নয়, আমি এখানে তদন্ত করতে এসেছি। তার মানে কি? এক খোঁচর আমাকে বলেছে কাতিয়ার গার্লফ্রেন্ড প্রায়শই এখানে আসা যাওয়া করে। আমি ওকেই খুঁজছি স্যার। আমি সন্দেহ করছি যে কাতিয়া আসল খুনি নয়, এ কোনো কপিক্যাট কিলার যে কাতিয়াকে নকল করছে। মানে কপিক্যাট কিলার? হ্যাঁ দিলীপ। স্যার, একটা উপায় আছে এই ধরনের নকল খুনিকে ধরার। কি? একটা ব্যাপার আছে যেটা শুধু আমি আর কাতিয়া জানি স্যার, মিডিয়া জানে না স্যার। কাতিয়া প্রত্যেকটা খুনের পর পরিষ্কার করে স্যার, আর প্রত্যেকটা খুনের পর ও স্নানও করে স্যার। এই কথাটা কেউ জানে না স্যার, শুধু আমি আর কাতিয়াই জানি স্যার। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। হ্যালো অভিজিৎ, এরা দুজন গেল কোথায়? চালুকে? আরে এখানেই আছি বস, এখানেই আছি। কোথায় আর যাবো তোমাদের ছেড়ে, এখানেই আছি। বলুন ডক্টর, ওই চুলটাকা যেটা আমরা ট্রেন থেকে পেয়েছিলাম, কারণ ওই চুলটা যদি কাতিয়ার না হয় তাহলে এটা কনফার্ম যে ও খুন করেনি। এক্স্যাক্টলি। আমার তো মনে হয় ওই খুনি কোনো কপিক্যাট কিলার। সাধারণ লোক তো জানেই না যে কাতিয়া যখন খুন করে সে ওখানে ক্রাইম সিনে গিয়ে স্নানও করে। বস, এই এক্ষুনি সারিকা আসছে রিপোর্টটা নিয়ে, জানতে পারা যাবে চুলটা কাতিয়া না অন্য কারো। স্যার আমরা চুলের ডিএনএ টেস্ট করিয়েছি, অনিশার ডিএনএর সঙ্গে ম্যাচ করে গেছে। 100% ওই চুলটা কাতিয়ার। প্রথম থেকেই বলছিলাম আমি স্যার যে অনিশা নিজের ভাইকে বাঁচানোর জন্য মিথ্যার উপর মিথ্যে বলছে। ও নিশ্চয়ই জানবে কাতিয়া কোথায় লুকিয়ে আছে। গ্রেপ্তার করে নেব ওকে। হ্যালো স্যার, আমি কাতিয়ার ঠিকানা পেয়ে গেছি স্যার। কি? কাতিয়াকে পেয়েছো?
স্যার গুলি চালাবেন না স্যার। স্যার আমি। কাতিয়া কোথায়? ওইদিকে। স্যার এখানেই রয়েছে কোথাও। দিলীপ তুমি ঠিক আছো তো? দিলীপকে হসপিটালে নিয়ে যাও, সাবধানে। হ্যাঁ সালুকে বলো। হোয়াট? কাতিয়া খুনি নয়? যদি কাতিয়াই খুনি ছিল তাহলে ওর লাশ এখন আপনার সামনেই রয়েছে, তাও আপনি বলছেন যে কেসটা শেষ হয়নি। হ্যাঁ, তবুও আমি বলছি কেসটা শেষ হয়নি। কেস শেষ হয়নি? না। খুনি কাতিয়া নয়, অন্য কেউ? এক্স্যাক্টলি। এই 3টে খুনি এ করেনি, অন্য কেউ করেছে। স্যার আমরা ওই চুলের স্যাম্পলগুলো চেক করেছিলাম যেগুলো আপনারা ক্রাইম সিন থেকে পেয়েছিলেন। ওই চুলগুলো থেকে আমরা মাইগ্রেন, মাথার যন্ত্রণার ওষুধ পেয়েছি। এমন মাথার যন্ত্রণা যেগুলো ব্রেন টিউমারের রোগীদের হয়ে থাকে, তাদেরই দেওয়া হয়। তার মানে কাতিয়ার বোন অনিশা সত্যি বলছিল, কাতিয়ার আগের থেকেই ব্রেন টিউমার ছিল। হ্যাঁ স্যার, আমরা এর এমআরআই করেও চেক করেছি। এমন টিউমার ছিল যাতে ওর হাত কাঁপতো। একদম। আর সেই জন্যে যেভাবে ক্লিন কাট আছে গলার ওপরে, সেটা এই লোকটি করতেই পারবে না। এ এত পরিষ্কার করে গলা কাটতেই পারবে না। কিন্তু স্যার আক্রমণের সময় তো এর হাতে ছুরি বাঁধা ছিল, তাই না? পুরবি হয়তো ওই সময় ওর হাতে ছুরি বাঁধা ছিল, তবুও তো ওর হাত কাঁপতো, তাই না? আর হাত কাঁপলে আঘাতও টেরা বেঁকা হতো, সরল রেখায় হতো না। হতে পারে ওই ছুরিটা ওর হাতে বাঁধা ছিল এই জন্যই যে ওই ছুরিটা পড়ে যেন না যায়। যদি এই খুন কাতিয়া না করে থাকে তাহলে ওর চুল আর আঙ্গুলের ছাপ ক্রাইম সিনে আসলো কিভাবে? ক্রাইম সিনে আসলো কিভাবে? কেন? কি উদ্দেশ্য থাকতে পারে এই কপিক্যাট কিলারের খুন করার জন্য? স্যার এই 3জন ভিকটিমের মধ্যে কোনো সামঞ্জস্য নেই, কিছুই কমন নেই। আর এই সুনীল, ও তো থাকতোই অন্য শহরে, পুনেতে। হ্যাঁ স্যার, না তো এদের স্কুল কলেজ এক, না তো কাজ। একজন ইঞ্জিনিয়ার, একজন সিএ। এই সোশ্যাল মিডিয়াতে কি তুমি দেখেছো যদি কোনো কমন ফ্রেন্ড থাকে? স্যার কোনো কমন ফ্রেন্ড নেই, চেক করেছি আমি। কিন্তু স্যার খুনি এই 3জনকেই কেন টার্গেট করেছিল? সেটাই তো। কেন? স্যার ডেকেছিলেন আমাকে? হ্যাঁ রাহুল, এসো। এই ফটো দুটো ভালো করে দেখো। এ সুনীল আর এ ললিত, এদের দুজনের মধ্যে কাউকে তুমি চিনতে কি? একটু মন দিয়ে দেখো, মনে করো। না স্যার। কিন্তু কেন? আমি সন্দেহ করছি এই দুজনকে খুন, মানে সুনীল আর ললিতকেও খুন মালিনীর খুনিই করেছে। কারণ আমাদের মনে হলো হয়তো তুমি জানবে যে মালিনীর কি এদের সঙ্গে কোনো কানেকশন ছিল। স্যার যদি কোনো কানেকশন থেকেও থাকে আমি বলতে পারবো না। তার মানে? কারণ মালিনীকে আমি অত ভালো করে চিনতাম না। 10 বছর আগে একটা পিকনিকে দেখা হয়েছিল, তারপরে আমাদের কোনো টাচ ছিল না। তারপর আমি ওর ছবির সাহায্যে সোশ্যাল মিডিয়াতে আইডি সার্চ করলাম আর ওকে রিকোয়েস্ট পাঠালাম। আমাদের সেদিন কফি শপে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা দেখুন, 10 বছর পুরনো পিকনিকের ফটো এখনো আমার ফোনে আছে। আচ্ছা, এটা কিনা ড্যাম না লোনাওয়ালাতে? হ্যাঁ স্যার। কিলা ড্যাম, লোনাভলা? স্যার 1 মিনিট। স্যার এই ললিত 10 বছর আগে কিলা ড্যামে গিয়েছিল, 17 ডিসেম্বর 2008-এ। আমিও তো এই ডেটটাতেই ওখানে গেছিলাম। 17 ডিসেম্বর 2008-এ? আচ্ছা, এটা আবার সেই সূত্র নয় তো যেটা আমরা খুঁজছিলাম, এই 3জনের মধ্যে কানেকশন? দেখো তো একটু সুনীল ওই ডেটে ওখানে গিয়েছিল কিনা। হ্যাঁ স্যার, এই সুনীলও গেছিল ওই নিজের কলেজের বন্ধুদের সাথে, ঠিক ওই তারিখেই ওই জায়গাতেই।
তিনজনের একসঙ্গে থাকা ওই একই ডেটে এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না স্যার। এক্স্যাক্টলি অভিজিৎ, 17ই ডিসেম্বর 2008। নিশ্চয়ই সেদিন ওখানে কিছু হয়েছিল যার কারণে খুন হয়েছে। হ্যাঁ স্যার, হয়েছিল। স্বাতী নামের একটা মেয়ে কিলা ড্যামের ওপর থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিল, আর ওর লাশ ওখানকার পুলিশ পেয়েছিল পরের দিন। সাথী? সাথে কি কখনো আপনাকে কিছু বলেছিল কোনো ঘটনার ব্যাপারে, কোনো কোনো টেনশন যার জন্য ওকে এটা বেছে নিতে হয়েছিল? ও আমায় বলেছিল যে কয়েকটা ছেলে ওর সাথে বদমাইশি করেছে। আমি ওকে তখনই বললাম যে তুই বাড়ি ফিরে আয়, কিন্তু ও আসেনি। আর তারপরের দিনই ওই ছেলেগুলোর ব্যাপারে কিছু বলেছিল? না, আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও আমায় বলেনি। দেখুন, এই যে খুন হচ্ছে এগুলো, এতে সাথীর মৃত্যুর সঙ্গে কোনো না কোনো সম্পর্ক রয়েছে। খুনি যেই হোক না কেন, সে সাথীর মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে 10 বছর পর। কিন্তু সাথীর মৃত্যুর প্রতিশোধ কে নেবে? আমি ছাড়া ওর তো আর কেউ নেই। হয়তো ওর বয়ফ্রেন্ড? না, আর যদি কেউ থাকতো আমায় অবশ্যই বলতো। কোনো আত্মীয় স্বজন বা? এখানে তো পাশেই একটা অনাথ আশ্রম আছে, সাথী প্রায়ই ওখানে যেত অনাথ বাচ্চাদের রাখি পরাতে। ওদেরকে ভাই বলে ডাকতো। সাথীর মৃত্যুর পর একটা ছেলে এখানে এসেছিল, খুব কষ্ট পেয়েছে ও। কে ছিল সে, আপনি বলতে পারবেন তার ব্যাপারে? এত বছর পরে আমি ওর মুখ বা নাম তো বলতে পারবো না, আর তারপরে ও আর কখনো আসেও নি। আচ্ছা, কি কি কথা হয়েছিল আপনার মনে আছে? ও শুধু এটাই বলছিল যে ঘটনার দিন সাথী ওকেও ফোন করেছিল, সব কিছু বলেছে ওকে, আর ও সাথীকে আত্মহত্যা করা থেকে আটকাতে পারেনি। সাথীর ধর্ম দাদা। আচ্ছা সালুকে একটু তাড়াতাড়ি বলবে? হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। জানতে পেরেছি বস, দুটো জিনিস জানা গেছে যাতে করে এই কেসটা বদলে যেতে পারে। প্রথমত হলো এর পেটের মধ্যে আমি দুধ আর ব্রেডের ট্রেসেস পেয়েছি। হ্যাঁ, তাহলে হতে পারে মৃত্যুর আগে দুধ আর ব্রেড খেয়েছিল। এর থেকে কেসের মোড় ঘুরবে কি করে? আরে ভাই, দয়া, আশ্চর্যের ব্যাপার হলো এটাই যে ও মারা যাওয়ার আগে নয়, বরং লাস্ট 3 দিন ধরে এই লোকটা শুধু এই দুটো জিনিসই খাচ্ছিল, এগুলো ছাড়া আর কিচ্ছু নয়। অসুস্থ ছিল, ডক্টর হয়তো এইসবই খেতে বলেছে ওকে। পুরবি এ রোগী তো বটে, কিন্তু ব্রেন টিউমারের রোগী। এ অন্য কিছু খেতে তো পারতো, এ তো পেটের রোগী নয় বস। তবে সব সময় দুধ আর রুটি কেন? আর দ্বিতীয় সূত্র কি পেয়েছেন আপনি? দ্বিতীয়ত এর এই দেখো নখের মধ্যে কিছু একটা লেগে আছে না বস? এর নখের মধ্যে থেকে আমি অনেক ময়লা আর রক্তের চিহ্ন পেয়েছি। ওর নখগুলো দেখে আমার মনে হচ্ছে যে ও কোনো জায়গা আঁচড়াচ্ছিল। এই দেখো, নখে রক্তও লেগে আছে। মানুষ এরকম খারাপ ভাবে নখ দিয়ে আঁচড়ানোর চেষ্টা করে তখনই যখন সে কোনো বদ্ধ জায়গা থেকে প্রাণপণ বেরোনোর চেষ্টা করে। হ্যাঁ স্যার, তার মানে এই কাতিয়াকে কোথাও ধরে রাখা হয়েছিল, আর সেই কারণেই ওর পেটের মধ্যে দুধ আর ব্রেড পাওয়া গেছে। হতে পারে, নিশ্চয়ই হতে পারে দয়া। আর সেই জন্য আমরা ওই 3 জনের মৃত্যুর পর জানতে পেরেছি। এটা হয়নি তো আবার যে ওকে বন্দি করে রেখেছিল সেই এর মাথার চুল আর হাতের নখ রেখে দিয়েছিল আমাদের জন্য, আমাদের বিভ্রান্ত করার জন্য। খুব ভালো প্ল্যান করেছিল স্যার অপরাধী। প্রথমে 3টে খুন করেছে, তারপর কাতিয়াকে বন্দি দশা থেকে মুক্তি দেয় যাতে ওই খুনের অপরাধে এই কাতিয়া ধরা পড়ে। আর এই সব কিছু ওই সাথীর খুনের প্রতিশোধ নেওয়ার জন্য। 1 মিনিট। বস, নখের মধ্যে যে ময়লা ছিল তাতে কালো বালি, ইঞ্জিন অয়েল, আয়রন অক্সাইড পাওয়া গেছে। আমরা যেখানে কাতিয়াকে পেয়েছিলাম স্যার, ওই এলাকাতেই পাশে একটা বিচ আছে স্যার, যেখানে কালো বালি আছে স্যার, আর ওর খুব কাছে একটা শিপিং ইয়ার্ডও আছে।
দয়া, স্যার। কাতিয়া, মনে হচ্ছে কাতিয়াকে এখানেই বন্দি করে রেখেছিল। এটা কি? মনে হচ্ছে এটা সেই ভ্যান যার ব্যাপারে অনিশা আমাদের বলেছিল। তার মানে ওদের আড্ডা এখানেই কোথাও হবে। স্যার হতে পারে এখান থেকে কোনো প্রমাণ পেয়ে যাব। হ্যাঁ দেখো, গাড়ির কোনো পেপার আছে কিনা। ও নো, বুম! পালাও এখান থেকে। এই, 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 দাঁড়া! এই দাঁড়া! দাঁড়া বলছি, দাঁড়া! কোথায় পালাচ্ছিলি? হ্যাঁ, এই, দাঁড়া দাঁড়া, নাহলে গুলি করে দেবো। কোথায় পালাচ্ছিস? ওঠ। সিনিয়র ইন্সপেক্টর দিলীপ, সাথীর ধর্ম ভাই, যাকে ও ফোন করেছিল। হ্যাঁ, বোন ছিল আমার। যেদিন ও আমাকে ওই তিনজনের নাম বলল, আমি কথা দিয়েছিলাম ওকে যে আমি ওদের থেকে এক একটা হিসেব নেব, কিন্তু পরের দিনই ও আত্মহত্যা করে। তুমি একজন পুলিশ অফিসার, আইনের সাহায্য তুমি ওকে শাস্তি দিতে পারতে। তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি? গত 10 বছর ধরে আমি একটাই চেষ্টা করে যাচ্ছি যে আইনগতভাবে ওদের শাস্তি দেওয়ানোর, কিন্তু কেউ এগিয়ে আসেনি। এভাবে আমি সফল হলাম। এবার সাফল্যটা কোথায় আসলো তোমার দিলীপ? একজন পুলিশ অফিসার থেকে খুনি হয়ে গেছো তুমি। খুনি। অন্তত চেষ্টা তো করেছি আমি। যেদিন কাতিয়াকে ওই ট্রান্সফার করছিলাম সেদিনকে আমি ওকে কিডন্যাপ করাই। ওই তিনজনকে হত্যা করার পর আমি কাতিয়াকে ছেড়ে দিই, যাতে কেউ আমাকে সন্দেহ না করে। আমি জানতাম যে ও বদলা নিতে নিশ্চয়ই আসবে, আমার উপর অ্যাটাক নিশ্চয়ই করবে, আর ও সেটা করলো। তারপরে যা কিছু ঘটেছে আপনাদের সামনেই ঘটেছে। আমার প্ল্যান পারফেক্ট ছিল। ওর ব্রেন টিউমারের জন্য সমস্তটা গন্ডগোল হয়ে গেল। তুমি ফোর্সে ছিলে, এটা তো অবশ্যই জানতে যে আজ নয়তো কাল আসামি ধরা পড়েই। গত 10 বছর ধরে আমি বোনের হাতে রাখি পরিনি। অ্যারেস্ট হওয়ার কোনো দুঃখ নেই আমার। রাখির সম্পর্ক আর রাখির বন্ধন দুটোর গুরুত্বকেই আমি সম্মান করি, কিন্তু আরো একটা কর্তব্য আছে, ইউনিফর্মের মর্যাদা রাখা। নিজের দেশের প্রতি যে কর্তব্য, সেই কর্তব্য তুমি ভুলে গিয়েছিলে। তুমি পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও তিনটে খুন করার অপরাধের কি শাস্তি, সেটা তো তুমি খুব ভালো রকম জানো। তুমি ভীতু, ভীতু। তুমি শুধু কথাই বলতে পারো, শুধু কথা। তুমি কিচ্ছু পারো না। ক্ষমতা থাকলে কিছু করে দেখাও। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি আমার কথা শুনতে পাও তাহলে আমি যা বলছি তা তোমাকে করতে হবে। মেরে ফেলো, মেরে ফেলো ওকে। আমার কথা শোনো, আর যা আমি বলছি তা তুমি করো। মেরে ফেলো ওকে। ইওর অনার, সমস্ত সাক্ষী আর প্রমাণ এটাই বলছে যে এই খুন ইনিই করেছেন। না না জজ সাহেব, এগুলো সব মিথ্যে। মিথ্যে তো আপনিই বলছেন ম্যাডাম, খুন আপনিই করেছেন। না জজ সাহেব, আমি একদম নির্দোষ, এগুলো সব ভুল। ইওর অনার, ইওর অনার। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি, বলো কি বলতে চাও। ইওর অনার, আমার প্রতিপক্ষ বন্ধুর মানে নীলেশ বাবুর কাছে প্রমাণ করার মতো কিছুই নেই।
কোর্টের মূল্যবান সময় যেন নষ্ট না হয়। ইওর অনার, কোর্টের সময় নিঃসন্দেহে মূল্যবান, কিন্তু তার থেকেও অনেক বেশি মূল্যবান একজন নির্দোষের জীবন। আমি প্রমাণ করে দেবো। আমার কথা শোনো, আর যা আমি বলছি তা তুমি করো। মেরে ফেলো ওকে। অর্ডার অর্ডার। রায় ঘোষণার আগে আদালত 2 ঘন্টার জন্য স্থগিত রাখা হচ্ছে। দ্যাটস অল। শোনো, তোমাকে ওকে মেরে ফেলতে হবে। তুমি এটা করতে পারো। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে মরতেই হবে। ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো তুমি। স্যার, এরা বলছে যে প্রীতিকা এখানে ছিল যখন জাজ শ্রীকান্ত এখানে আসে আর ওর ওপরে গুলি চালায়। তারপরে ও এখানে এসে নিজেকেই নিজে গুলি করে দিয়েছে। ওখানে যখন এসব ঘটনা ঘটে তখন যারা ছিল তারা কোথায়? তারা কোর্টরুমে আছে। আচ্ছা, একটু ডিটেলসে বলবেন এখানে কি হয়েছিল? স্যার, এই কেসটার শুনানি চলছিল। জজ সাহেবের শরীরটা হঠাৎ খারাপ হয়েছিল। উনি 2 ঘন্টার বিশ্রাম নিয়েছিলেন। আর হঠাৎই নিজের চেম্বারে এসে নিজেকে আর অভিযুক্তকে গুলি করে মারেন। কিন্তু ওনার কাছে তো বন্দুক থাকতো না। ওনার কাছে বন্দুক কোথা থেকে এলো? সে তো আমরাও বলতে পারছি না যে গান এলো কোথা থেকে, তবে ওনার কাছে একটা গান ছিল। তার মানে বন্দুকের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিল। মনে হচ্ছে জজ সাহেব পুরো প্ল্যান করেছিলেন প্রীতিকাকে খুন করার জন্য। মনে তো তাই হচ্ছে। আচ্ছা, জজ সাহেবের এই কেসের সঙ্গে কোনো পার্সোনাল ইনভলভমেন্ট ছিল? না না স্যার, সেরকম কিছু নয়। প্রীতিকার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা? জজ সাহেব তো খুবই বুঝদার মানুষ ছিলেন। কেসের প্রত্যেকটা দিক খুব মনোযোগ সহকারে লক্ষ্য করতেন স্যার। বেশ কয়েকদিন ধরে আমার এটাই মনে হচ্ছিল যে কিছু না কিছু গন্ডগোল আছে। ম্যাম, তাহলে কি জজ সাহেবের শরীর ভালো ছিল না? সেটা তো আমি জানি না, কিন্তু হ্যাঁ, উনি অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলেন। এমনই একটা ঘটনা হয়েছিল। কি গো, এসো, খেতে দিচ্ছি তো। এই প্রতিবেশীদের কথার আর শেষই নেই। যখন খুশি যা খুশি বলে যাচ্ছে। আরে কি হলোটা কি? এত বিরক্ত হওয়ার কি আগে আছে? গিয়ে পড়শিদের মুখটা বন্ধ করো। ওদের বকবক শোনার আমার কোনো ইচ্ছে নেই। কি যে বলো না তুমি। প্রতিবেশীরা তো গত 1 মাস ধরে লন্ডনে আছেন। আরে ওনাদের গলা এখানে কি করে আসবে? কি উল্টোপাল্টা বলছো? কি গো কৌশল, জানি না যে ওর কি হয়েছে, এমন অদ্ভুত ব্যবহার করছে। আর ওই জানো তুমি, ও প্রতিবেশীদের গলা শুনতে পাচ্ছে, যেখানে ওরা কেউ বাড়িতে নেই, বিদেশে গেছে। কাকে বলছো এইসব? কাকে বলছো? আর তুমি কি মনে করো আমি মিথ্যে কথা বলছি? কি দেখছো এইভাবে? নাটক বন্ধ করো। বলো, তোমরা এই ঘরে কি লুকিয়ে রেখেছো? বলো আমাকে, বলো। আমি সব জানি, সব জানি আমি। তুমি আমাকে পাগল করার চেষ্টা করছো না? হ্যাঁ, কি যে বলো না তুমি। কি হয়েছে তোমার? হ্যাঁ, নিজের অবস্থা দেখো, কি দশা হয়েছে তোমার। আর এখানে কেউ নেই, কার গলা শুনতে পাচ্ছ তুমি? নন্দিনী, আমি ওদের কথা শুনতে পাচ্ছি। এখানেই আছে, এখানেই আছে। কিন্তু আমি কারো কথা শুনবো না, কারোর কথা শুনবো না। আচ্ছা, ওনার কোনো মানসিক রোগ ছিল না তো? না না স্যার, 15ই এপ্রিল অবধি তো উনি ভালোই ছিলেন। কিন্তু হ্যাঁ, রেড ক্যান্ডি হসপিটালে যে গেলেন, তারপর থেকেই এই সমস্ত ঘটছে। রেড ক্যান্ডি হসপিটাল? হ্যাঁ স্যার, এই হসপিটালে গিয়ে দেখি কি হয়েছিল ওখানে যে হঠাৎ এই জজ সাহেব এরকম ব্যবহার করতে শুরু করলেন। স্যার, এই কেসটায় তাহলে আর বাকি কি রইল? যেই লোকটা খুন করেছিল সেই নিজে নিজেকে মেরে ফেললো। সেটাই তো খোঁজ নিতে হবে ফেডরিক।
সেটাই তো খোঁজ নিতে হবে যে একজন জজ সাহেব তার সামনের অভিযুক্তকে কেন গুলি করলেন আর খুনি বা কেন করলেন, আর তাছাড়াও তারপরে নিজেকে উনি গুলি করলেন কেন? স্যার, হসপিটাল অথরিটি বলল যে জজ সাহেব এখানে সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের জন্য নয়, বরঞ্চ ডেন্টিস্টের সঙ্গে কথা বলতে এসেছিলেন। ডেন্টিস্টটা কে? স্যার, ডক্টর রমন। হ্যালো স্যার, বলুন আপনাদের কি হেল্প করতে পারি? এখন তো আপনি ডক্টর রমনকে ডাকুন, আর সঙ্গে ওর অ্যাসিস্ট্যান্ট। ডক্টর রমন 15ই এপ্রিল জজ সাহেব শ্রীকান্ত আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। আগে হ্যাঁ স্যার, কিন্তু ওনার মৃত্যুর সাথে আমার কি সম্পর্ক? আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমরা এটা জানতে চাইছি যে যখন আপনি ওনাকে দেখেছিলেন তখন ওনার কি মাথার কোনো সমস্যা ছিল? না স্যার, আমি তো সেরকম কিছু দেখিনি। স্যার, ওনার মানসিক কোনো রকম রোগ ছিল না। উনি 9 বছর ধরে ডক্টর রমনের পেশেন্ট। 9 বছর ধরে? তার মানে আপনারা ওনার সম্বন্ধে অনেক কিছুই জানেন। অনেক কিছু নয় স্যার, সব কিছু। আচ্ছা, আর কি জানেন একটু বলতে পারবেন? আপাতত এইটুকুই বলতে পারি যে উনি খুব শর্ট টেম্পার্ড ছিলেন, খুব তাড়াতাড়ি উনি রেগে যেতেন, বাট মানসিক অসুস্থ নয়। যদি ওনার কোনো মানসিক রোগই না থাকে তাহলে উনি আওয়াজগুলো কেন শুনতে পেতেন? কি হয়েছিল কি ওনার? কিন্তু স্যার, আপনি এর মধ্যে মেডিকেল এক্সপ্লেনেশন কেন খুঁজছেন? আমরা এতটা মেডিকেল এক্সপ্লেনেশন কেন খুঁজছি? দয়া, কোনো লোক হঠাৎ করে কারোর ওপরে এভাবে কেন গুলি চালাবে? সে কি নর্মাল মানুষ? না, কিছু না কিছু গোলমাল আছে, কিছু তো একটা আছে, কিন্তু কি? বীরেন, তুমি শুধু শুধু চিন্তা করছো। সিকিউরিটির দায়িত্ব যখন ধনঞ্জয় নিয়েছে তখন আমরা নিরাপদে পৌঁছে যাব। সে কথা তো ঠিক, কিন্তু আপনি তো হুমকি পাচ্ছেন। দেখো বীরেন, আমাদের এই কাজে অনেক হুমকি টুমকি আসে, আর এইসব হুমকি টুমকিতে আমি একেবারেই চিন্তিত নই। তা নয়, ভয় তো আমিও পাচ্ছি না, কারণ আমি ধনঞ্জয় আর টিমকে পুরো ভরসা করি। স্যার, আমরা হলের 500 মিটার পর্যন্ত কাউকে যেতে দিচ্ছি না, আর সব জায়গায় সিসিটিভি লাগানো রয়েছে। এটা খুব সহজ ধনঞ্জয়, ভীতু হয়েও না। আমি জানি এই কাজ তুমি সম্পূর্ণ করবে, তাও একেবারে নিজের হাতে। তুমি শুনতে পাচ্ছ তো ধনঞ্জয়? তুমি ভীতু নও, ভীতু নও, তুমি ভীতু নও, তুমি তুমি এই কাজটা সম্পূর্ণ করবে। ব্লক বিয়ের অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে তুমি কি বলছিলে? স্যার, আমি ব্লক বীর সম্বন্ধে কথা বলিনি। স্যার, আপনি ঠিক আছেন তো? আপনার শরীর খারাপ মনে হচ্ছে। আমার শরীর ঠিক আছে, একদম ঠিক আছে। ধনঞ্জয়, তোমার ওকে মারতেই হবে। মেরে ফেলো ওকে, ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো ধনঞ্জয়, মেরে ফেলো। গাড়ি থামাও। এখানে গাড়ি থামালো কেন? স্যার, কি হলো? এগিয়ে যাও ধনঞ্জয়, তোমার মিশনকে কমপ্লিট করো। মেরে ফেলো ওকে, ভীত হয়েও না ধনঞ্জয়, মেরে ফেলো ওকে। তুমি তুমি এটা করতে পারো। ধনঞ্জয় এদিকে কেন আসছে? এগিয়ে যাও ধনঞ্জয়, ওকে মেরে ফেলো, মেরে ফেলো ওকে, ওকে মেরে ফেলো। আমি দেখছি, দাঁড়াও। ওকে। কি হয়েছে ধনঞ্জয়? গাড়ি আটকালে কেন? তুমি এটা করতে পারো ধনঞ্জয়, ওকে মেরে ফেলো। ও মাই গড! সঞ্জিত বাবু, আপনার কি হলো? ধনঞ্জয়, এসব কি করলে তুমি? মন্ত্রী সিকিউরিটি ইনচার্জ উনিই ছিলেন? হ্যাঁ স্যার, ধনঞ্জয় বাবু উনি ইনচার্জ ছিলেন। অদ্ভুত স্যার, যাকে বডিগার্ড রেখেছিল সেই মেরে দিল। মন্ত্রী মশাইকে মারার কোনো বিশেষ কারণ? স্যার, এটা তো ধনঞ্জয় স্যারই বলতে পারবেন। আচ্ছা, একটা কথা বলো,
গুলিটা ভেতর থেকে মেরেছে না বাইরে থেকে? স্যার গাড়ির বাইরে থেকে মেরেছে। ধনঞ্জয়, ধনঞ্জয়, শকে আছে মনে হচ্ছে। তোমরা কোথায় যাচ্ছিলে? স্যার একটা চিলড্রেন ফাউন্ডেশনের মিটিং ছিল, ওখানে যাচ্ছিলাম। আমাদের গাড়ি আগে ছিল আর মিনিস্টারের গাড়ি পেছনে। আর আমি ধনঞ্জয় স্যারের সাথে সিকিউরিটির ব্যাপারে কথা বলছিলাম, কিন্তু উনি আমার কোনো কথায় মনোযোগ দিচ্ছিলেন না। আর কেমন কেমন যেন বিহেভ করছিলেন স্যার, আর দেখে মনে হচ্ছিল যেন খুব টেনশনে আছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছিল, উনি কেমন উল্টোপাল্টা কথা বলতে লাগলেন। স্যার, জজ শ্রীকান্তের সঙ্গেও তো এটাই হয়েছিল। আচ্ছা, এই দুটো কেস একই রকম নয় তো? আর কেউ ছিল মন্ত্রীবাবুর সঙ্গে? স্যার, বীরেনবাবু। বীরেনবাবু? হ্যাঁ স্যার। আপনি মন্ত্রীবাবুর সঙ্গে ছিলেন তো? হ্যাঁ স্যার, আমি ছিলাম। মন্ত্রীমশাই আপনাকে কিছু বলেছেন এই ধনঞ্জয়ের ব্যাপারে? স্যার, মিনিস্টার সবসময় ধনঞ্জয়ের প্রশংসাই করতেন স্যার। ওনার প্রাণ সংশয় ছিল। এই কিছুদিন আগেই ধনঞ্জয় ওর প্রাণ বাঁচিয়েছিল। বড় অদ্ভুত ব্যাপার স্যার, কিছুদিন আগে যেই লোকটা নেতার প্রাণ বাঁচালো, আজ সেই লোকটাই তাকে খুন করলো। আচ্ছা, গুলি মারার পরে ধনঞ্জয় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল? না স্যার, বরং নিজেকে গুলি মারার চেষ্টা করেছিল। স্যার, অনেক কষ্ট করে সিকিউরিটি গার্ডরা ওকে আটকে ছিল স্যার। অদ্ভুত ব্যাপার স্যার। জজ শ্রীকান্ত খুন করার পরে নিজেকে নিজে গুলি মেরে দিয়েছিল, আর এও নিজেকে গুলি করার চেষ্টা করেছিল। একটা কাজ করা যাক, ধনঞ্জয়কে বিউরোতে নিয়ে যাই, ওখানে গিয়েই জিজ্ঞাসাবাদ করব আমরা। আর একটা কথা বুঝতে পারছি না দয়া, খুন করার পরে খুনি তার নিজেকে গুলি কেন করছে? কেন? বস, ডক্টর রেনু, ইনি ক্রিমিনাল সাইকোলজির উপর রিসার্চ করছেন। হ্যাঁ, এই দুজনের কেস এনাকে বলা হয়েছে? ইয়েস বস। আমার ছেলে কোথায়? আমি ওর কাছে যাব। ইনি মিনিস্টারের সিকিউরিটি ইনচার্জ ধনঞ্জয়ের মা। ও, ওকে এখানে কেন এনেছেন? দেখুন, আপনার ছেলে মন্ত্রীবাবুকে খুন করেছে। না না, আমার ছেলে কাউকে খুন করতে পারে না। ও তো নিজেই অসুস্থ, ওর মানসিক পরিস্থিতি ঠিক নেই। কি কি অসুখ হয়েছে আপনার ছেলের? গত কিছুদিন ধরে ও কিছু কিছু আওয়াজ শুনতে পেত। ধনঞ্জয়, কি হয়েছে বাবা? চিন্তিত মনে হচ্ছে। অফিসে কোনো প্রবলেম আছে নাকি? কোনো টেনশন? দুদিন ধরে তুই আমার সঙ্গেও ভালো করে কথা বলছিস না। কেউ তো আছে এখানে। শোন না, আমি তোর ফেভারিট রান্না করছি, পালং শাক। এই ঘরে তুই- কেউ তো আছে যে আমার সাথে কথা বলছে। আরে আমি তো বকর বকর করছি, আর কে কথা বলবে তোর সাথে? কেউ তো আমাদের ছাড়াও আছে এই বাড়িতে যে আমার সাথে কথা বলছে। মা, মা, কেউ তো আছে এই বাড়িতে আমাদের ছাড়াও। মা, আমার অদ্ভুত সব আওয়াজ আসছে কানে। কেউ আমার সাথে কথা বলছে। আমরা দুজন ছাড়া আর কেউ নেই বাড়িতে। কেউ আছে যে আমার সাথে বন্ধ হয়ে গেল আওয়াজটা। আবার আসছে, আবার এই আসছে। ধনঞ্জয়, কেউ নেই, কেউ আরে নেই বলছি। কেউ তো আছে মা এখানে। কেউ নেই বাবা, তুই এখানে বস। মনে হচ্ছে তোর শরীর ঠিক নেই, আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। কিন্তু এমনটা তো শুধু স্কিজোফেনিয়াতেই হয়। স্কিজোফেনিয়া? হ্যাঁ, হয়তো আপনারা এটা জানবেন যে স্কিজোফেনিয়া একটা মানসিক রোগ। এরকম অবস্থায় পেশেন্ট অনেক রকমের আওয়াজ শুনতে পায়, মানুষ না হওয়া সত্ত্বেও তারা দেখতে পায়। আর পেশেন্ট এমনকি নিজেকে মেরে ফেলার চেষ্টাও পর্যন্ত করে। আপনারা কি আমাকে বলতে পারবেন যে ওই পেশেন্টদের বয়স কত ছিল? শ্রীকান্তবাবুর বয়স 50 বছর আর ধনঞ্জয় 42। কিন্তু এই বয়সে তো স্কিজোফেনিয়া হয় না। আমি কি ওর সাথে দেখা করতে পারি? পেশেন্টের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই করবি। ধনঞ্জয়, তুমি সঞ্জিতকে কেন মেরেছো? তোমায় কিছু জিজ্ঞেস করলাম।
ধনঞ্জয়, তুমি সঞ্জিতকে কেন মেরেছো? অদ্ভুত সব আওয়াজ কানে আসছিল, যে আমাকে উত্তেজিত করছিল। বলছিল যে আমি একটা কাপুরুষ, আমি একটা, আমি কারো খুন করতে পারবো না। আর ওই আওয়াজটা আমায় এমন উত্তেজিত করলো যে আমি খুনই করে দিলাম। আর তোমার গাল এটা ফুলে আছে কেন? আমার দাঁতে ইনফেকশন হয়েছে। জজ শ্রীকান্ত, ওরও তো দাঁতে ইনফেকশন ছিল স্যার। হ্যাঁ, আমার ছেলেরও দাঁতের চিকিৎসার পর থেকেই ওর শরীর খারাপ হচ্ছিল। কি দাঁতের চিকিৎসা করানোর পরে আপনার ছেলে শরীর খারাপ হয়? এই কোন ডেন্টিস্টের কাছে ট্রিটমেন্ট করিয়েছেন? ডক্টর রমন, রেড ক্যান্ডি হসপিটাল। রেড ক্যান্ডি হসপিটালে গিয়েছিল, তারপর থেকে ওনার সঙ্গে এই সমস্ত কিছু হচ্ছে। কিরকম কোইন্সিডেন্স দেখেছো? ধনঞ্জয় আর শ্রীকান্ত দুজনেরই দাঁতের প্রবলেম, দুজনের ডেন্টিস্ট এক, আর ওদের দাঁতের চিকিৎসা করার পরেই শরীরটা খারাপ হয়েছে। এটা কিরকম কোইন্সিডেন্স? গন্ডগোল আছে, অনেক গন্ডগোল আছে। এই ধনঞ্জয় আর জজ শ্রীকান্তর দাঁতের এক্সরে বের করো, বোঝা তো যাবে এর পেছনে কি কারণ আছে। এটা কি হতে পারে স্যার? এটা দেখুন। কি হয়েছে? এই মার্কস। তাই তো, দাঁতের উপর এগুলো কি ফরেন অবজেক্টের মতো? এক্স্যাক্টলি, তার উপর দুজনের দাঁতেই রয়েছে। দুটো লোকের দাঁতের উপর কিছু একটা ফরেন বডির মতো কিছু একটা, কি হতে পারে? সারিকা, হ্যাঁ, এক কাজ করো, এসিপি সাহেবকে ফোন করো, ওনাকে বলে দাও কেসের সূত্র পাওয়া গেছে। এই দেখো বস, দুজনের দাঁতের উপরই এই ধরনের চিপ। এটা তো বাঘ দেখছি। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। স্যার, এটা তো গোয়েন্দাগিরিতে ব্যবহার করার জন্য ট্রান্সমিটারের মতো। বস, এর জন্যেই শ্রীকান্ত আর ধনঞ্জয় ওই আওয়াজ শুনতে পেত। তাহলে এই চিপটা ট্রিগারের কাজ করছিল, এর মাধ্যমে ওই উস্কানির শব্দ ওর কানে পৌঁছচ্ছিল, আর সেই জন্যই ওরা খুন করতে বাধ্য হচ্ছিল। আমার তো মনে হয় এই কাজটা ডক্টর রমনেরই। উনিই দাঁতের চিকিৎসা করেছেন। জিজ্ঞাসাবাদ করতে হবে ডক্টর রমনকে, আর একজন এক্সপার্টকেও ডাকো। আর ট্রান্সমিটারের ব্যাপারে পুরো ব্যাপারটা আমাদের জানতে হবে। ডক্টর রমন, দাঁতের মধ্যে ট্রান্সমিটার লাগাতেও আপনি শুরু করে দিয়েছেন? ট্রান্সমিটার? হ্যাঁ। কোন ট্রান্সমিটারের কথা বলছেন আপনারা? সেই ট্রান্সমিটারের কথা বলছি যেটা জজ শ্রীকান্ত আর সিকিউরিটি অফিসার ধনঞ্জয়ের দাঁতে পাওয়া গিয়েছে। দেখুন, আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো ট্রান্সমিটার লাগাইনি। এসব কি বলছেন কি আপনারা? ডাক্তারবাবু, দাঁতে ট্রান্সমিটার লাগাবেন কেন? স্যার, আপনারা আমাদের হসপিটালকে বরবাদ করতে এসছেন। ডক্টর রমন আমাদের হসপিটালের একজন দায়িত্বপূর্ণ ডক্টর স্যার, এই ধরনের কাজ উনি করবেন না। কিন্তু এই ধরনের কাজ এখানে তো হয়েছে। আমরা শ্রীকান্ত আর ধনঞ্জয়ের দাঁতের ভেতর থেকে এই ট্রান্সমিটার পেয়েছি, আর এই ট্রান্সমিটারের কারণে ওনারা দুজন স্কিজোফ্রেনি হয়ে যায়। স্যার, ওনারা দুজন আমার খুব পুরনো পেশেন্ট। শ্রীকান্ত 9 বছর আর ধনঞ্জয় 2। স্যার, আমি আমার পেশেন্টের সাথে এরকম করব কেন? এটা তো আপনি বলবেন। কেন ট্রান্সমিটার লাগালেন? আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো ট্রান্সমিটার লাগাইনি। কারণ ওনার কাছে ট্রান্সমিটার লাগানোর আর তাকে মোলার ইমপ্ল্যান্ট করানোর ট্রেনিংই নেই। উনি শুধুই একজন ডক্টর, ভালো দাঁতের ডক্টর। আর স্যার, আমরা এখানে দাঁত লাগিয়ে থাকি, বানাই না। দাঁত তো অর্ডার দিলে বাইরে থেকে আসে। কোথা থেকে অর্ডার করেন আপনারা দাঁত? ডেনজা বায়োকেয়ার। ডেনজা বায়োকেয়ার। হেড্রিক, পঙ্কজ, ডক্টর রমনের চেম্বারটা ভালো করে চেক করো, প্রতিটা কোণা ভালো করে দেখো। আর কতজনের দাঁত ইমপ্ল্যান্ট করেছেন? আগে
প্রায় 20 জনের। আচ্ছা, তাহলে ওই 20 জনের নাম আর ঠিকানা আমাদের চাই। দয়া স্যার, হতে পারে ওই 20 জনের জীবনও বিপন্ন। কিছু বুঝতে পারছো? হ্যাঁ স্যার, একটু একটু বুঝতে পারছি। এই ট্রান্সমিটারটা ছোট্ট হলেও বেশ পাওয়ারফুল। কতটা রেঞ্জের? তাও ধরুন 15 থেকে 20 মিটার হবে। এই ট্রান্সমিটারের সাহায্যে কাউকে কন্ট্যাক্ট করতে চাইলে 15 থেকে 20 মিটারের মধ্যে থাকতে হবে। এর কি ফ্রিকোয়েন্সি ট্র্যাক করা যাবে? নিশ্চয়ই ট্র্যাক করা যাবে, কিন্তু তার আগে আমাদের জানতে হবে এই ট্রান্সমিটার কত হার্টজে কাজ করে। তাহলে খোঁজ নাও এটা কত হার্টজে কাজ করছে, কারণ ফ্রিকোয়েন্সিটা আমাদের জানা দরকার। যেখানে এর ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ হবে সেখানেই আমাদের খুনি থাকবে। ঠিক আছে স্যার, আপনি একটু সময় দিন, আমি যত তাড়াতাড়ি সম্ভব বলছি। ঠিক আছে। এই কেসটা ঘুরে ফিরে ডক্টর রমনের দিকেই ইশারা করছে। সব সন্দেহের তীর ওর দিকেই যাচ্ছে। কিন্তু স্যার, উনি ওনার পুরনো পেশেন্টকে খুন কেন করবেন? হ্যাঁ স্যার, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর বলছিল যে এইরকম ট্রান্সমিটার বানানোর ক্ষমতা ডক্টর রমনের নেই। সন্দেহের মধ্যেই কবিতা আর বীরেনও তো আছে। হতে পারে এদের মধ্যেই কেউ মেরেছে। হতে পারে দয়া, নিশ্চয়ই হতে পারে, কিন্তু সে যেই হোক সে 15 থেকে 20 মিটারের মধ্যেই কাজ করেছে। আর ওই 20 জনের ব্যাপারে কি খোঁজ নিয়েছো? না স্যার, ওদের মধ্যে কোনো কানেকশন নেই। এমনকি শ্রীকান্ত আর ধনঞ্জয় ওরাও একে অপরকে চিনত না। তবু বলছি, তুমি ওই 20 জনের কাছে যাও, জিজ্ঞাসাবাদ করো ওনাদের সাথেও কি একই ঘটনা ঘটছে যেটা শ্রীকান্তের সঙ্গে হয়েছে। আরো একটা কথা, লয়ারের চেম্বার আর চেম্বুর খোঁজ নাও, ওখানে কটা সেলফোন অ্যাক্টিভ ছিল ওই খুনের সময়। আর দয়া, আর ওই দাঁত তৈরির কোম্পানিতে খোঁজ নাও, দেখো কে এমন আছে যে দাঁতের মধ্যে ট্রান্সমিটার ফিট করে দেয়। বিনয় তো আপনারই নাম? হ্যাঁ, আমার নামই বিনয়। সরি, চিনতে পারলাম না। আমরা সিআইডি অফিসার। কেন স্যার, আমি কি কোনো ভুল করেছি? না না, আপনি কোনো ভুল করেননি। অ্যাকচুয়ালি আমরা একটা কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আপনার দাঁতের মধ্যে কোনো প্রবলেম ছিল না? হ্যাঁ। আচ্ছা, চিকিৎসা কোথায় করেছিলেন আপনি? রেড ক্যান্ডি হসপিটাল। আচ্ছা, ট্রিটমেন্ট করানোর পরে আপনার কোনো সমস্যা হয়েছে? আই মিন, কোনো অদ্ভুত ধরনের শব্দ শুনতে পাচ্ছেন, বা মানে কেউ কোনো অর্ডার দিচ্ছে কিছু করার জন্য? না, সেরকম কিছু নয়, তবে 2-1 বার ব্যথা হয়েছিল। সে তো নর্মাল, দাঁত লাগাবেন যখন একটু আধটু ব্যথা তো করবে। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই আমাদের বলবেন। আর হ্যাঁ, অচেনা কারোর কোনো কথা শুনবেন না, আর কেউ যদি ডাকে কোনো অচেনা জায়গাতে যাবেন না। ওকে, ঠিক আছে, মনে রাখবেন কথাগুলো। ঠিক আছে। ডক্টর রমন খুবই ভালো। দাঁত লাগানোর পর আমার খুব একটা কিছু প্রবলেম হয়নি। আপনি কোনো আওয়াজ শুনতে পান? কি বললেন বুঝলাম না। না, যাদেরকে ডক্টর রমন দাঁত লাগিয়েছে তাদের মধ্যে কয়েকজন অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাচ্ছে। না, আমার সাথে তো এরকম কিছুই হয়নি। আচ্ছা, যদি আপনার সঙ্গে এমন কিছু হয় আপনি কিন্তু আমাদের ইনফর্ম করবেন। ইয়া, শিওর। আপনারা এখানে দাঁত বানান না মিনিয়েচার ট্রান্সমিটার? মানে কি স্যার? মানে এটাই যে এখানে দাঁতের মধ্যে ট্রান্সমিটার ফিট করা হয়, খুন করার ষড়যন্ত্র করা হয় এখানে। হ্যাঁ না স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। আমরা এই ধরনের ইল্লিগাল কাজ এখানে করি না। ইল্লিগাল কাজ হয়েছে এখানে। এই দেখুন, রেড ক্যান্ডি হসপিটালে আপনারাই দাঁত পাঠিয়েছিলেন, তাই না? আগে হ্যাঁ ম্যাডাম। তার ভিতরে ট্রান্সমিটার ফিট করা ছিল। জজ শ্রীকান্ত আর সিকিউরিটি অফিসার ধনঞ্জয়ের দাঁত এখানেই বানানো হয়েছিল না? দাঁড়ান স্যার, চেক করে বলছি। হ্যাঁ স্যার, দাঁত তো এখানেই বানানো হয়েছে, কিন্তু যদি আমাদের এমপ্লয়ি রূপালী থাকতো যে এই দাঁত বানিয়েছে, তাহলে সত্যিটা জানা যেত। কোথায় আপনাদের সেই এমপ্লয়ি রূপালী? ও তো কাল রাতেই মারা গেছে। কি করে মারা গেছে? ওর তো অ্যাজমা অ্যাটাক হয়েছিল। অথচ চিন্তার ব্যাপার এটাই যে ওর কখনো অ্যাজমা ছিলই না। আগে হ্যাঁ স্যার। ওর বাড়ির অ্যাড্রেসটা দেবেন প্লিজ। আপনি দাঁত কবে লাগিয়েছেন? স্যার 2 মাস হয়ে গেছে। কোনো সমস্যা হয়েছে আপনার? না, কোনো প্রবলেম নেই, ওই দাঁত লাগিয়েছিলাম, ঠিক আছে। না মানে অদ্ভুত ধরনের কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন কি আপনি? না স্যার, কিন্তু কি হয়েছে? দেখুন, রেড ক্যান্ডি হসপিটালে যারাই ট্রিটমেন্ট করিয়েছেন তাদের কোনো না কোনো সমস্যা হচ্ছে, আর তাদের মধ্যে 2 জন তো মারাও গেছেন। স্যার
স্যার আমি মরতে চাই না। না না, আপনি আপনি ভয় পাবেন না, সেরকম কিছু নয়। আপনার যদি কখনো কোনো এরকম সমস্যা হয় যে আপনি অদ্ভুত ধরনের শব্দ শুনতে পাচ্ছেন বা এমন কোনো কাউকে দেখতে পাচ্ছেন যে নেই, মানে কেউ যদি আপনাকে বলে কার সঙ্গে কথা বলছেন, যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই আমাদের ফোন করবেন। পঙ্কজ, আর কতজন বাকি রয়েছে? স্যার চেক করার জন্য আরো 5 জন বাকি আছে। ওই 5 জনকে খুব তাড়াতাড়ি চেক করতে হবে। কে বলতে পারে যে ওই খুনির পরবর্তী টার্গেট এদের মধ্যে কেউ হতে পারে? হ্যাঁ স্যার। হ্যাঁ শোনো, কিছু জানতে পারলে? স্যার আমি প্রায় জেনে ফেলেছি, আর একটু সময় দিন। স্যার। হ্যাঁ প্যাট্রিক। জজ সাহেব আর সঞ্জিতের সম্পর্ক আছে স্যার। আচ্ছা, কিরকম সম্পর্ক? স্যার, এই কেস ফাইলটা দেখুন। 2009 সালে একজন ডাক্তার রিসার্চ করছিলেন, কিন্তু ওনার গ্রান্ট এই নেতা ক্যান্সেল করে দিয়েছিলেন। আর ডক্টরের প্র্যাকটিস করার লাইসেন্স ক্যান্সেল করেছেন মিনিস্টার সঞ্জিত, আর ওর শাস্তি ঘোষণা করেছে শ্রীকান্ত বাবু, আর নাম হলো ডক্টর ললিত। স্যার, এই ডক্টর ললিত আসলে কে? খোঁজ নিতে হবে ডক্টর ললিত কে আর কি ব্যাপারে তিনি রিসার্চ করছেন। তো আপনার মেয়ে টুথ ইমপ্ল্যান্ট করিয়েছে? হ্যাঁ, এই তো 2 দিন আগেই ইমপ্ল্যান্ট করিয়েছে রেড ক্যান্ডি হসপিটাল থেকে। স্যার, যেদিন থেকে টুথ ইমপ্ল্যান্ট করিয়েছে অদ্ভুত অদ্ভুত কথা বলে আর খুব ভয় পেয়ে থাকে। মা, মা, কি হলো, কিছু চাই? বাড়িতে কেউ এসেছে? কেউ আসেনি তো। না মা, কেউ তো এসেছে। আমি আছি, তুই আছিস, আর বাবা তো হংকং এ গেছে। আর কেউ এলে তো বেল বাজাবে, বেলও তো বাজেনি। জানি না মা, কি হচ্ছে। ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হচ্ছে যেন বাড়িতে কেউ আছে, আর আমার ব্যাপারে নানা রকমের কথা বলছে। বুঝতেই পারছি না। তোর শরীর ঠিক আছে তো? কোনো স্বপ্ন দেখেছিস নাকি? না মা, কোনো স্বপ্ন দেখিনি। মনে হচ্ছে না আমার কানে বাজছে সবকিছু। মা, প্লিজ একটা কাজ করো, আমার জন্য 1 কাপ চা দাও আমার ঘরে। আমার মাথা পুরো ঘুরছে। তো এখন জিয়া কোথায়? ওকে ব্যান্ড্রার একজন সাইকোলজিস্টের কাছে পাঠিয়েছি। দেখুন, আপনি এক্ষুনি ওই সাইকিয়াট্রিস্টের অ্যাড্রেসটা দিন। ওর সঙ্গে দেখা করাটা খুবই জরুরি। নাম্বারটা নিয়ে নাও। জিয়া, আজ তোমাকে ওই কাজটা কমপ্লিট করতেই হবে। তোমাকে যেভাবেই হোক ওকে মারতেই হবে। ওকে বাঁচিয়ে রাখলে চলবে না। যত তাড়াতাড়ি হোক মেরে ফেলো ওকে। ওকে মেরে ফেলতেই হবে। কোথায় যাবেন ম্যাডাম? জেকে মার্কেট। ওকে বলো তোমাকে জেকে মার্কেট যেতে হবে। আমি বলছি ম্যাডাম কোথায় যাবেন? জেকে মার্কেট। আচ্ছা বসুন। জিয়া, তুমি ভীতু। ভীতু তুমি কিচ্ছু করতে পারো না। 1 নম্বরের ভীতু তুমি। মিথ্যে, আমি ভীতু নই, আর আমি কাউকে মারতে পারবো না। ম্যাডাম, আপনি আমাকে কিছু বললেন? হ্যাঁ, না না, আমি কিছু বলিনি। না, কিছু বলিনি। আমি এমনি একা একা কথা বলছিলাম। জিয়া, তোমায় ওকে মারতেই হবে। তুমি ওকে বাঁচিয়ে রাখতে পারো না। তোমায় ওকে মারতেই হবে জিয়া। মেরে ফেলো ওকে। না, আমি কাউকে খুন করতে পারবো না। কারণ না। আরে দাদা, গাড়ি কেন থামিয়ে দিলেন? ম্যাডাম, গাড়ি আর আগে যাবে না। কেন যাবে না? আমি তো বললাম ম্যাডাম, গাড়ি আর আগে যাবে না। যাবেন না যখন তো আগে বলতে পারতেন। ম্যাডাম, আপনি নামবেন না আমি গাড়ি থেকে নামবো? স্যার, ওয়াচম্যান আর প্রতিবেশীরা বলছিল রূপালী 3 মাস আগে শিফট করেছিল আর একা এসেছিল। একটু চেক করি ভালোভাবে।
এটা কি? এতগুলো ইয়ার ট্রান্সমিটার? এই ডক্টর রমনের পেশেন্টদের পুরো ডিটেলস আছে এখানে। এই দেখো। স্যার এই জিয়া তো সেই যার ব্যাপারে অভিজিৎ স্যার আমাদের বলেছিল। স্যার এই রূপালি এ কারোর হাতের পুতুল ছিল না তো? হতে পারে, হতে পারে খুনি জেনে গেছে যে আমরা রূপালী পর্যন্ত পৌঁছে যাব, তাই মেরে দিয়েছে ওকে। এই মিনিস্টার সঞ্জিত, বীরেন আর জিয়া এই তিনজনের মুখে রেড সার্কেল। মন্ত্রীমশাইয়ের মুখে ক্রস মেরেছে। মন্ত্রীমশাই তো মারা গেছেন, এখন বাকি আছে এই বীরেন আর জিয়া। মানে পরের নম্বর এদের। হ্যাঁ অভিজিৎ। দয়াই জিয়া সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু ওখানেও পৌঁছয়নি। আচ্ছা, আমরা এখানে রূপালীর বাড়িতে একটা ফটো পেয়েছি যার মধ্যে মন্ত্রীমশাই, সঞ্জিত, বীরেন আর জিয়া আছে। এই মন্ত্রীমশাইয়ের মুখের ওপর তো ক্রস মারা আছে, কিন্তু এই দুজনের মুখের ওপর লাল পেন দিয়ে সার্কেল করা আছে। আচ্ছা, এরকম নয় তো যে এই জিয়া বীরেনকে মারতে গেছে? তুমি এক কাজ করো, বীরেনকে অ্যালার্ট করো, খোঁজ নাও যে ও কোথায়। ততক্ষণ আমি জিয়ার লোকেশন ট্র্যাক করছি আর তারপর দেখা করছি। ওকে? ইয়া। পুরবি, একটু বীরেনকে ফোন করো তো। স্যার বীরেনের ফোন তো বন্ধ আসছে। পেয়েছি স্যার। হ্যাঁ স্যার, এই ট্রান্সমিটার 1.8 মেগাহার্জ থেকে 2 মেগাহার্জ এর মধ্যে কাজ করে। গ্রেট। 1.8 মেগাহার্টজ থেকে 2 মেগাহার্টজ। হ্যাঁ স্যার। দেখ, আমার কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ, প্রথমত ফ্রেডরিক দারুণ কাজ করেছে। রিসার্চ করে এমন নাম বার করেছে যার কানেকশন মিনিস্টার সঞ্জিত আর জজ শ্রীকান্তর সঙ্গে। সেই লোকের নাম হলো ডক্টর ললিত। হ্যাঁ, ডক্টর ললিত। ইয়েস, আমার তো এই ডক্টর ললিতকে খুব গোলমেলে মনে হচ্ছে। আমার তো ওকেই সন্দেহ হচ্ছে, কারণ ডক্টর ললিতের কয়েক বছর আগে মিনিস্টার সঞ্জিত ডক্টর ললিতের প্র্যাকটিস করার লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছিল। আর তারপরে ওই ডক্টর ললিতকে জজ শ্রীকান্ত তার রায় ঘোষণা করেছেন। আর ফলাফল কি হলো? প্রথমে খুন হলো জজ শ্রীকান্ত, আর তারপরে মিনিস্টার সঞ্জিত মারা গেলেন। এই খুন কে করতে পারে? ডক্টর ললিতই করতে পারে। ওরই কানেকশন ছিল এই দুজনের সঙ্গে। ব্যাস, এবার ডক্টর ললিত যে ফ্রিকোয়েন্সি থেকে অপারেট করতো সেটা জানা গেছে। হ্যাঁ, টেকনো এক্সপার্ট আমাদের বলে দিয়েছে 1.8 মেগাহার্টজ থেকে 2 মেগাহার্টজ। ব্যাস, ওই ফ্রিকোয়েন্সি থেকে আমরা ট্যাপ করব ডক্টর ললিতকে। জানা যাবে যে ডক্টর ললিত কার কার সাথে কথা বলে এবং কি কথা বলে। আর দয়া, রেডিও ফ্রিকোয়েন্সি 1.8 মেগাহার্টজ থেকে 2 মেগাহার্টজ আমাদের সমস্ত পুলিশ স্টেশন এবং রেডিও ভ্যানকে জানিয়ে দাও। এবার দেখবো আমরা কতদূর পালাতে পারে এই ডক্টর ললিত। এই ফ্রিকোয়েন্সিতে কোনো কিছু নজরে আসছে না? যখনই কথা বলবে ধরা পড়ে যাবে। পুরো মুম্বাই এই ফ্রিকোয়েন্সিটাকে প্রত্যেক 5 কিলোমিটার অন্তর ট্র্যাক করছে। যদি জিয়া বীরেনকে মারতে যায়, তাহলে সেই খুনি 1.8 বা 2তে নিশ্চয়ই আসবে। এগিয়ে যাও জিয়া, তোমার কাজটা সম্পূর্ণ করো। এটা কে হতে পারে যে সঞ্জিতের খুনের ব্যাপারে আমাকে এখানে ডেকে পাঠিয়েছে? জিয়া, ওকে মারতে হবে তোমায়। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই।
বেশি চিন্তা করো না, ওকে মেরে দাও, মেরে দাও তুমি ওকে জিয়া। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওর দিকে তাকাও, ভালো করে দেখো ওকে, ও তোমার সামনে রয়েছে। কিল হিম। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওরই গলার আওয়াজ। ফ্রিকোয়েন্সি লোকেট করো। দেখো, নিজের ব্যাগ থেকে গান বের করো। জিয়া, তুমি ভীতু নও। শুট হিম, শুট হিম। লোকেশন কি বলছে? স্যার, জেডি মার্কেট মারোল দেখাচ্ছে। কামান জিয়া, মারো, মারো ওকে, মারো ওকে। স্যার এসব কি হচ্ছে? ও আমাকে কেন মারতে চাইছিল? কেউ আমাকে ফোন করে বলে যে সঞ্জিতের খুনির ব্যাপারে আমাকে বলবে। ঘাবড়াবেন না, এটা একটা প্ল্যান ছিল। আপনি এখন সেফ আছেন, আপনি যেতে পারেন। ওকে স্যার, আমি যাচ্ছি। ওই খুনি এখানেই কোথাও আছে, ভিড়ের মধ্যে মিশে রয়েছে। সিগন্যাল তো এখানেই দেখাচ্ছে, এখানে। হ্যালো, অভিজিৎ বলছি। মাঝে মধ্যে আমাদের সঙ্গে দেখা করো। আর এদিক ওদিকে কি দেখছিস? আমি তোর পিছনেই আছি, মিস্টার ললিত। হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটর পবন। অপরাধী যতই তার নাম বদলাক আর তার বেশ বদলাক, একদিন না একদিন তাকে ধরা পড়তেই হয়। কি, চলো। জজ শ্রীকান্ত আর মিনিস্টার সঞ্জিত, তুই এদের খুন কেন করলি? প্রতিশোধ নিতে চেয়েছিলাম। প্রতিশোধ। ওরা আমার জীবন বরবাদ করে দিয়েছিল। কিরকম প্রতিশোধ? আমি নাম করা ডাক্তার ছিলাম। স্কিজোফ্রেনিয়া নামক একটা অসুখের উপর তার ট্রিটমেন্টের জন্য আমি এক্সপেরিমেন্ট করছিলাম। সফলও হয়েছিলাম। আমার অ্যাসিস্ট্যান্ট জিয়া এইচওডি বীরেনকে কমপ্লেন করে দিল। আর এইচওডি বীরেন তো মিনিস্টার সঞ্জিতের কাছেই আমার কমপ্লেন করে দিল। আর নেতা সঞ্জিত তোমার এই এক্সপেরিমেন্ট বন্ধ করে দেয়। হ্যাঁ, আমার প্রজেক্ট মাঝপথেই থেমে গেল। তাহলে তুই জেলে কি জন্য গিয়েছিলি? আসলে আমার গাফিলতির কারণে একটা মানুষের মৃত্যু হয়ে যায়। জজ শ্রীকান্ত কিছু চিন্তা ভাবনা না করেই 10 বছরের সাজা দিয়ে দেন আর ডক্টর হওয়ার সম্মানটাই ছিনিয়ে নেন। তাহলে তুই এদের মেরে তোর হারিয়ে যাওয়ার সম্মান উদ্ধার করতে চেয়েছিলি। নামান্না, রূপালী, এদের ইনভলভমেন্ট কি ছিল? জেল থেকে বেরোনোর পর আমি আমার শত্রুদের ট্র্যাক করতে শুরু করি। আমি ওদের মধ্যে এমন একটা ডিভাইস ফিট করতে চেয়েছিলাম যেন ওরা কিছু টের না পায়। ডক্টর রমন আর রূপালী আমাকে সাহায্য করছিলেন। ওরা কিভাবে সাহায্য করেছিল? জজ শ্রীকান্ত আর জিয়ার দাঁতের সমস্যা হয়েছিল। ওরা ওদের চেক আপের জন্য ডক্টর রমনের ক্লিনিকে আসা যাওয়া করত। নেতা সঞ্জিতের দাঁতে কোনো সমস্যা ছিল না, কিন্তু তার বডিগার্ড ধনঞ্জয়ের দাঁতে প্রবলেম ছিল। আমি ওকে ফ্রি ডেন্টাল চেক আপের লোভ দেখালাম আর ডক্টর রমনের ক্লিনিকে পাঠিয়ে দিলাম। ডক্টর রমন ওকে নতুন দাঁত লাগানোর পরামর্শ দিলেন। আর আমার কথাতেই রূপালী ওর দাঁতের মধ্যে ডিভাইস ফিট করে দিল। আর রূপালী এসব করতে রাজি হলো? হ্যাঁ, কারণ আমি রূপালীকে ভালোবাসতাম। আমরা দুজন মিলেই ডেন্টাল ক্লিনিক খুলেছিলাম। রূপালী সেই কাজে আমায় সাহায্য করত। তাহলে ওকে তুই কেন খুন করতে গেলি? কারণ জজ শ্রীকান্ত আর মিনিস্টারের মৃত্যুর পর ওর কাছে পৌঁছে যেতেন আমি ধরা পড়ে যেতাম, তাই ওর মুখ বন্ধ করতে ওকে মারতে হলো। শুধুমাত্র বদলা নেওয়ার জন্য তুমি অনেক কিছু করেছো, কত সুন্দরভাবে খুন করেছো। এর ফল কি হয়েছে? শেষ পর্যন্ত ধরাই পড়লে না। আমার উদ্দেশ্য কাউকে মারা ছিল না স্যার। আমি জিনিয়াস সেটা প্রমাণ করতে চেয়েছিলাম। রক্ত মাংসে গড়া মানুষগুলোকে অস্ত্র বানিয়েছিলাম। তোর যদি এই ব্রেনটাই তুই কোনো ভালো কাজে লাগাতিস, তাহলে অপরাধী নয় আর সারা জীবন জেলের মধ্যে পচে মরতেও হতো না তোকে।